নমস্কার, আপকে আদালতে আপনাদের স্বাগত। আপকে আদালতে আমরা আমন্ত্রণ জানাই আপনার এবং আমাদের জগতের এমন লোকজনদের যাদের আপনারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মান ও সম্মান করেন, বিখ্যাত করেন। কিন্তু কখনো কখনো এরকম লোকজনদের আমরা প্রশ্ন করতে চাই, ওনাদের ওপর অভিযোগ আনতে চাই, ওনাদের কাজকর্মের ব্যাখ্যা শুনতে চাই। শুরু করছি আজকের মোকদ্দমা আপকে আদালতে। জনপ্রিয় লেখক এবং গীতিকার জাভেদ আখতার আপকি আদালতে হাজির হন। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো মোকদ্দমা শুরু করছি আপকে আদালতে। প্রথম অভিযোগ জাভেদ আখতারের ওপর। আপকি আদালতে জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যিনি কারুর সাথেই সদ্ভাব রাখেন না। জাভেদ সাহেব, আপনার সিনেমার যে ক্যারেক্টার ছিল জঞ্জিরে, অ্যাংরি ইয়াং ম্যান, এটা কি সত্যি যে আসলে আপনি নিজেই একজন অ্যাংরি ইয়াং ম্যান? হয়তো ছিলাম কখনো। আমি তো আপনার ছোটবেলার কথা মনে করাচ্ছি, যখন আপনি একদম বিদ্রোহ করেছিলেন পরিবারের লোকজনদের সাথে। আপনাকে বিদ্রোহী আর শয়তান মনে করা হতো বাড়িতে। দেখুন, একটু একটু বিদ্রোহী হওয়াটা খুব দরকার। একটা পার্সিয়ানে খুব বিখ্যাত একজন কবি ছিলেন আর কি, উনি একটি লাইন লিখেছিলেন, हर कस के शुद्ध साहब नजर दीने बुजुर्गां खुश न कर। সেই সব মানুষ যাদের কাছে নিজস্ব বিচার আছে, বিচক্ষণতা আছে, তারা নিজের গুরুজনদের আস্থা পথের সাথে সবসময় একমত হয় না। আর এই লাইনটা আমার অটোগ্রাফ বইতে অন্য কেউ নয়, আমার নিজের বাবাই লিখেছিলেন। উনি তো খুব ভালোভাবে জানতেন যে ছেলে বিদ্রোহ করেছে, ছেলে সবসময় রেগে থাকে। একটু বিদ্রোহ তো প্রত্যেকটা জেনারেশনের করা উচিত। আমরা যদি সবকিছু সেটাই করি, সেটাই ভাবি যেটা আগের প্রজন্ম মেনে এসেছে, তাহলে জীবনটা এগোবে কি করে? এরকম বিদ্রোহ যে আপনার বিয়ে হচ্ছে আর বাবাকে ডাকেননি। বাবা নিজেও ডেকেছিল নাকি? বাবা তো আমাকেও ডাকেনি। আপনার জীবনে রাগের এই যে ঘনঘটা ছিল, হ্যাঁ। সেটা আপনি সিনেমায় প্রতি ক্যারেক্টারে ঢুকিয়ে দিয়েছিলেন। দেখুন, এই ক্যারেক্টার যেগুলোর কথা আপনি বলছেন, এগুলো আমার একা তৈরি করা নয়, এগুলো দুজন মানুষের তৈরি, সেলিম সাহেবের আর আমার। আমি তো বলবো সেলিম সাহেবের বেশি, আমার কম। আমি ওনাকে, সেলিম জাভেদ জুটির ওনাকেই বেশি কন্ট্রিবিউটর ভাবি, নিজেকে কম। বা ঠিক আছে তো, কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমাদের দুজনের মধ্যেই হয়তো ওই সময়কার সমাজে যেরকম আবেগ ছিল, রাগ ছিল, আমরাও সেই সমাজের অংশ ছিলাম, তাই হয়তো আমাদের মধ্যেও সেটা ছিল। যে সেলিম সাহেবের সাথে মিলে আপনি ক্যারেক্টার তৈরি করেছেন, সাফল্য পেয়েছেন, যখনই সুযোগ পেলেন ওনাকে ভাগিয়ে দিলেন। না, সুযোগ পাওয়ার ব্যাপার নয়। আর ওনাকে মানে ভাগিয়ে দিইনি। আমার জন্য কি কাজ করছিলেন নাকি? একটা মানে পার্টনারশিপ ছিল, সময়ের সাথে সাথে লোকজন ছেড়ে চলে যায়, একে অপরকে আলাদা আলাদা রকমের হয়ে যায়। ভালো খারাপের ব্যাপার নয়, ডিফারেন্ট হয়ে যায়। আর আমাদের মধ্যে একটা সময় এসেছিল যখন আমাদের মনে হয়েছিল যে হয়তো ভবিষ্যতে আমরা একসাথে কাজ করলে সেই কাজটা করতে পারবো না যেটা আমরা আগে করতাম। তাই এটাই ভালো যে খারাপ কাজ করার বদলে আমরা আলাদা হয়ে যাই। ওই সময় বারবার মিডিয়াতে এটা লেখা হতো যে পাবলিক রিলেশনের কাজ সেলিম সাহেব করেন আর লেখার কাজ জাভেদ সাহেব। একদম ভুল। পাবলিক রিলেশনের জন্য একজন রাইটারের সাথে আমি 50-50 পার্টনারশিপ করে নেব নাকি? ওর নাম আমার নামের আগে বসতে দেব নাকি? সেলিম সাহেব একটা নতুন সেন্সিবিলিটি নিয়ে এসেছিলেন স্ক্রিন প্লের, আর ওনার খুবই আজও যে স্ক্রিন প্লে আছে ভারতীয় সিনেমার, তাতে ওনার বেশি কন্ট্রিবিউশন। এই যে বললেন আউটগ্রো হয়ে গেছে, দুজনে আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন, কারণটা কি ছিল? ওটাতে কোনো কারণ নেই যে আমাদের কিছু নিয়ে ঝগড়া হয়েছিল বা কোনো টাকা কড়ির ব্যাপার ছিল, এসব নিয়ে আমাদের মধ্যে কখনো কথা হয়নি। কিন্তু এটা মনে হয়েছিল যে আমরা তখন একটু চিন্তা ভাবনা করছি, আলাদা রকমের চিন্তা ভাবনা। কখনো কি এই ব্যাপারটা সুযোগ হবে যে আরো একবার এই জুটি আবার মাঠে নেমে কাজ করবে? দেখুন, এটা নিয়ে তেমন আমি এই সময় এখানে বসে আছি, আমি কোনো আশা দেখতে পাচ্ছি না তেমন কিছু। কিন্তু জীবনটা বড়ই অদ্ভুত, যে কোনো সময় যা কিছু হতে পারে। স্যার, যেরকম আপনার আগে জুটি ছিল সেলিম সাহেবের সাথে, ভবিষ্যতেও কি আপনি এরকম কোনো জুটি বাঁধতে চান কারোর সাথে? এখনো পর্যন্ত এরকম কোনো ইচ্ছে নেই, কিন্তু যদি ভবিষ্যতের ব্যাপারে সবকিছু জেনেই যাই তাহলে সেটা ভবিষ্যৎ না। কাউকে যদি আপনার মনে হয় যে আপনার সাথে কাজ করতে পারবে, সেক্ষেত্রে আমাকে ফোন করে নেবেন মনীশবাবু। নাকি আপনার মনে হচ্ছে একাই ঠিক আছেন? হ্যাঁ, এখন তো অভ্যেস হয়ে গেছে।
আমি এক জায়গায় পড়েছিলাম যে শাবানাজি লিখেছেন যে আপনার যে ঘরটা আছে বাড়িতে সেটা একদম আগোছালো থাকে, কাগজপত্র এলোমেলো থাকে, আর আপনি ওনাকে গোছাতে দেন না ওই তাই জন্য ওর কাগজপত্রগুলো। অগোছালো মনে হয়। আমি জানি যে কোন জিনিসটা কোথায় রেখেছি। তাই যখন ও ওগুলো পরিষ্কার করে তখন আমি কিচ্ছু খুঁজে পাই না। এটাও হয় যে উনি পরিষ্কার করেন আর একটা দুটো গান এদিক ওদিক হারিয়ে যায়। এটা হয়েছে। আর তারপর খুঁজতে 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 দু একটা আবার ডাস্টবিনও পাওয়া গেছে। সত্যি এই ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়? ওতে কোনো লাভ হয় না। আমি হার স্বীকার করে নিয়েছি যে প্রত্যেক ১.৫ মাস ১ মাসে একদিন আমার ঘরে ধ্বংসলীলা চলবেই। জাভেদ আখতারের ওপর জনগণের মোকদ্দমার সম্ভার নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। আপকি আদালতে আজ আমরা আপনাদের তরফ থেকে মামলা করছি জাভেদ আখতারের ওপর। আপকি আদালতে জাভেদ আখতারের ওপরে অভিযোগ হলো যে ইনি বেশ কিছুটা তোষামদেই বিশ্বাসী। জাভেদ সাহেব, একটা যুগ ছিল সাহিল লুধিয়ানভি লিখতেন বা শৈলেন্দ্র লিখতেন, মিনিংফুল হতো, সহজ হতো, লোকজন সেগুলো বুঝতো। হ্যাঁ ঠিক, কিন্তু আপনি লিখলেন ১ ২ ৩ ৪, সেটা ঠিক। যার না আছে মাথা না আছে মুন্ডু, একদমই তাই না, না? এটার মানে আছে। আপনি এই গানটা পুরো শোনেননি তার মানে? যদি বলেন তাহলে আমি এখনই আপনাকে ওটার ওয়ার্ড বলুন শোনাতে তাহলে পারি। এই জনগণের আগে। সামনে। আমি এটাকে একটা ফোক সং এর মোড়কে লিখেছি যে একটি মেয়ে আছে, একজন বিরোহিনী, যে নিজের প্রেমিকের জন্য অপেক্ষা করছে। আর আমি আপনাকে ওটা ৩টে অন্তরা কুইকলি শোনাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 करूं दिन गिन गिन के इंतजार आजा पिया आई बहार 14 को तेरा संदेशा आया 15 को आऊंगा ये कहलाया 14 को आया न 15 को तू तड़पा के मुझको तूने क्या पाया 16 को भी 16 किए थे सिंगार आजा पिया आई बहार 17 को समझी এখনো আরো দুটো অন্তরা বাকি আছে। 17 को समझी संग छूट गया 18 को दिल टूट गया रो रो गुजारा मैंने सारा 19 20 को दिल के टुकड़े हुए 20 फिर भी नहीं दिल से गया तेरा प्यार आजा पिया आई बहार 21 बीती 22 गई 24 गुजरी 25 गई 25 26 ने मारा मुझे बिरहा की चक्की में मैं पिस गई दिन बस महीने के हैं और 4 आजा पिया आई बहार। গানটা কি তাহলে মিনিংলেস? এখন আপনার ঝগড়া আমার সাথে নয়, ওদের সাথে। আজকালকার যুগে যেসব গান লেখা হচ্ছে হ্যাঁ। সেগুলোর ব্যাপারে আপনার মনে হয় যে এগুলো তো পপুলারিটির জন্য লেখা হচ্ছে, কিন্তু ওগুলো পপুলার হয় না, এটাই তো আক্ষেপ। সত্যি এটাই যে আমি আমার জীবনে এত বছর ধরে আমি স্ক্রিপ্টও লিখছি, গানও লিখছি, আমি এমন একটাও লাইন লিখিনি যেটাকে আপনি অশ্লীল বলতে পারেন বা কেউ বলতে পারে, ভালগার বলতে পারেন। আমি যেসব গান লিখি সেগুলোর এই সিচুয়েশন এটা ওটার মতো আমি কত সিনেমা ছেড়ে দিয়েছি। আপনি বিশ্বাস করুন রজত বাবু, যে যেখানে আমার মনে হচ্ছে এই সিচুয়েশনটা ভালগার, আমি সেই সিনেমাটা ছেড়ে দিয়েছি। তখন আরে তো আমার সিনেমার টাইটেল পছন্দ হয়নি বলে আমি ছেড়ে দিয়েছি। কুচকুচ হতে হয়, আপনি এই জন্য ছেড়ে দিয়েছিলেন। আমি ওই সিনেমাটাও করিনি, যদি আমি পরে এই একটা সিনেমা যার জন্য আমার আক্ষেপ হয় যে আমি কেন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওটা টাইটেল আমার ভালো লাগেনি। আজ আমি ভাবি যে খারাপটা কি ছিল ওতে। এটা সত্যি ভালো ফিল্ম ছিল। হ্যাঁ, খুব ভালো সিনেমা ছিল। আর এখন আমি ওর সিনেমা করছি, কাল হো না হো আমি করছি, পরের সিনেমাটাও আমি করতে চলেছি। আর একটা ভালো সিনেমা আমার হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু ওটার টাইটেল নিয়ে আমার সন্দেহ হয়েছিল যে এসব আবার কি কুচকুচ হতায়, মানে এটা আবার কি, আমি করিনি। তাই আমি এতটাই কেয়ারফুলি কাজ করি। আপনি বিশ্বাস করুন যে অগুন্তে সিনেমা, আমার সেগুলো নিয়ে আক্ষেপ নেই। যদি আক্ষেপ হয় সেটা কুচকুচ হতায় নিয়ে অবশ্যই আছে। ওটা ভালো সিনেমা ছিল, দেখার পর বুঝলাম। বাদবাকিগুলো নিয়ে আমার দক্ষ নেই, সেগুলোর মধ্যে কয়েকটা হিট হয়েছে। কিন্তু আজকালকার যুগে পুরনো গানগুলো নিয়ে যেভাবে ভিডিও বানানো হয় সেগুলোকে আপনার মনে হয় যে- লজ্জাজনক। আমি তো এটা নয় শুধু এখানেই বলছি, আমি টিভিতে আর খবরের কাগজে অনেকবার এটা বলেছি যে এগুলো ব্যান করা উচিত। আর দেখুন, যেরকম তাজমহল, অজন্তা, ইলোরার মতো আমাদের যে ন্যাশনাল হেরিটেজ রয়েছে, সেরকম আমি মনে করি লতা মঙ্গেশকরের গান, মোহাম্মদ রফির গান, এস.ডি. বর্মনের গান, অনিল বিশ্বাসের গানও আমাদের ন্যাশনাল হেরিটেজ, ওগুলোকে প্রোটেক্ট করা উচিত। কাল কেউ যদি এসে বলে আমি অজন্তাতে ফিজিক্যাল লাইট জ্বালাতে চাই, আমি ওখানে ডিস্কো খুলতে চাই তাজমহলে, সেরকমই সেই গানগুলো যেগুলো পুরনো 40s-এর 50s-এর গান রয়েছে, এগুলোতে এই ধরনের ডিস্টর্শন আর র্যাপ ঢোকাচ্ছে, ঝাঙ্কার বিট ঢোকাচ্ছে, খুবই নোংরা সেই ভিডিওগুলো। মিউজিক কোম্পানিগুলো এসব ব্যান করা উচিত।
কি আটকাবে জাভেদ সাহেব? সরকার। আইন বানানো উচিত এগুলোর জন্য। কখনো কি ফিল্ম ইন্ডাস্ট্রি একত্র হয়ে এই ব্যাপারটা নিয়ে কন্ডেম করেছে? ফিল্ম ইন্ডাস্ট্রি করুক বা না করুক, আমার মতামত আপনি জিজ্ঞাসা করলেন, আমি বললাম আমার মতামত এটাই। এই মতামত যে আমি 10 বার বলেছি সব জায়গায়, এদের কোনো অধিকার নেই পুরোনো গানগুলোকে নিয়ে এরকম করার। কিন্তু আইন অনুযায়ী তো কপিরাইট অ্যাক্টে অধিকার আছে যদি যে থাকে কেউ- তাহলে সেই লয়ের চেঞ্জ হওয়া উচিত। যদি কেউ কারণ এটা গান ভুল। বানাতে চায় তাহলে দেখুন, বানাতে- যখন কপিরাইট অ্যাক্ট বানানো হয়েছিল তখন অনেক কিছু জিনিস ছিল না, আর এখন যখন এই নোংরামোগুলো হচ্ছে তখন আইনে বদল আনতে হবে। যেসব লোকেরা এগুলোতে মিউজিক দিয়েছে ওনাদের সাথে আপনার পরিচয় আছে, ওনাদের রিয়াকশন কি? আমার মনে হয় সাধারণত যেসব মিউজিক ফ্র্যাটার্নিটি রয়েছে, সেটা মিউজিক ডিরেক্টররা হোক বা সেটা রাইটাররা হোক, ওনারা এটা পছন্দ করেন না। লতা মঙ্গেশকর বা নওশাদ সাহেব? লতা দেবীকে আপনি জিজ্ঞাসা করুন, ওনার কেমন লাগে, ভালো লাগে ওনার। লাল দোপাট্টা মলমল কা, ওনার যে গানটা ছিল খুব সুপারহিট গান আর খুব মিষ্টি একটা গান, সেটার অবস্থা এখন কি করে দিয়েছে। আমি তো ওনার যখন 75তম জন্মদিন ছিল সে সময় ওখানে একটা লোক স্টেজে ওনার সাহসের প্রশংসা করছি যে লতা মঙ্গেশকরের সামনেই গানটা গাইলো ওই রকমই র্যাপে। তারপর যখন আমি স্টেজে গেলাম আমি বললাম যে লতা দেবী, আমি দুটো জিনিসের জন্য অভিনন্দন জানাতে চাই। প্রথমত ওনার যে 75তম জন্মদিন হচ্ছে সেটার অভিনন্দন, আর দ্বিতীয়ত অভিনন্দন এটার জন্য দিচ্ছি যে যখন আপনি এই গানটা গেয়েছিলেন মেরা লাল দুপাট্টা মলমলকা, তখন আপনিও স্বপ্নে ভাবেননি যে দুপাট্টাকে একদিন আপনি এই রঙে দেখবেন। আপনার শায়রিতে একটা ফ্রেশনেস আছে, একটা ইনোসেন্স আছে, একটা বাচ্চার মতো নিষ্পাপ। তো আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, আপনি পলিটিক্সের সঙ্গেও জড়িত থাকেন। তো আপনি এই আপনার শায়রির ভেতরে যে ইনোসেন্সটা আনেন সেটা কি করে আপনি ধরে রাখতে পারেন? এটাকে আমি What একটু is- অন্যভাবে জিজ্ঞেস করি। হ্যাঁ। 60 বছর বয়সে আপনি এই তারুণ্যের কাজটা করেন কিভাবে? দেখুন, এটার সোজা উত্তর এটাই যে কবিতার সাথে চুল সাদা হওয়ার কোনো সম্পর্ক নেই, মন কালো হওয়ার সাথে রয়েছে। যদি মনটা কালো আছে ততদিন মানুষ কবিতা লিখতে পারে। এই যে তারুণ্যের আবেগ, এটা আপনি কখনো কবিতায় ব্যবহার করেছেন? আপনি বোধহয় এখন আর গান টান শোনেন না, না? শুনুন কখনো কখনো একটু। এটাই মনে হচ্ছে এই প্রশ্নটা শুনে। শেষ গানটা কোনটা শুনেছেন বলুন দেখি, আমি একটু প্রশ্ন করি আপনাকে। শেষ গান কোনটা ভালো লেগেছে আপনার আপনার? উপর যে কোনো লোকের। আপনার উপর রিসার্চ করতে করতে আমি এসব গান শুনেছি। আচ্ছা। আর দেখুন আপনার- তাহলে আমার উপরে রিসার্চ করে কত লাভ আপনার তো হয়েছে। অনেকগুলো গান আমায় শুনতে হয়েছে। দেখুন তাহলে কত ভালো হয়েছে বলুন। এই জন্য শুনতে হয়েছে যে এক লড়কি কো দেখা তো ऐसा लगा। তাহলে আপনি কোন ব্যাপারটা অবাক হয়েছেন, লড়কি নাকি দেখা? আমার মনে হয়েছে যে এই বয়সেও এভাবে দেখছেন। আরে এটা তো ওই মেয়েটার জাদু, আমার নয়। আপকে আদালতে এই মোকদ্দমা চলতে থাকবে একটা ছোট ব্রেকের পর। আপকে আদালতে আজ প্রশ্নোত্তর এবং অভিযোগের ঘেরাটোপে রয়েছেন শায়ার জাভেদ আখতার। আপকি আদালতে জাভেদ আখতারের উপরে অভিযোগ হলো যে ইনি টাকা রোজগার করার জন্য নানা রকম আপোষ করেছেন। আপনার এই কথাটাও ঠিক যে আপনি যত গান লিখেছেন সেখানে কোনো ভালগারিটি আসেনি, কোথাও আপনি আপোষ করেননি। কিন্তু যখন আপনি শুধুমাত্র টাকার জন্য লেখেন, কোনো শিল্পপতির বিয়ের জন্য আপনি স্ক্রিপ্ট লেখেন, নাটক লেখেন, তো সেক্ষেত্রে আপনি আপোষ দেখুন দেখতে পান উনি না? কোনো যে সে শিল্পপতি নয়, আপনি এলেন মিত্তাল সাহেবের কথা বলছেন, হ্যাঁ। লক্ষ্মী নিবাস মিত্তাল। উনি একজন বন্ধু, আর আমি যে স্কিট লিখেছিলাম ওনার জন্য ওটা কোনো বিজনেস ছিল না। ওই স্কিটে তো ওরা নিজেরাই পারফর্ম করেছিল। এলেন মিত্তাল, ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার বৌমা, এই চারজন মিলে ওটা স্টেজে পারফর্ম করেছিল। তাই এটা একটা ফ্যামিলি অ্যাফেয়ার, আর যেহেতু ওরা হাই প্রোফাইল লোক তাই এটাতে সরগোল পড়ে গেল। আমার অনেক বন্ধু আছে যাদের ছেলেমেয়ের বিয়ের সময় আমি এরকম জিনিস করেছি। আরে আমি কি কন্ট্রিবিউট করব ওদের জীবনে বা আনন্দ অনুষ্ঠানে? আমি যে কাজটা করি সেটা দিয়ে তো করব। তবে ওটাকে আপনি কোনো বিজনেস প্রপোজাল অন্তত ভাববেন না। কিন্তু সেই সময় তো খবরের কাগজে ছাপা হয়েছিল যে স্টিল পেয়ার ওয়্যার এসব লিখেছেন আপনি না, টাকার এরকম জন্য। কোনো ওয়ার্ড ছিল না। স্টিল পেয়ারওয়্যার এরকম কোনো শব্দই ছিল না। আরো মানে অনেক ওনার ধরনের শব্দ লিখেছিলেন ফ্যামিলির যে যে ডিটেল কখনো রয়েছে, মানে ওনার বাড়ি যে ডিটেল আছে, ওনাদের নিজেদের মধ্যে যে সম্পর্ক রয়েছে ওগুলোর উপরই আমি একটা ফানি কিছু। জনগণের মধ্যে থেকে অনেক মানুষ প্রশ্ন করতে চান। হ্যাঁ, আপনি বলুন। সিনেমাতে দিন দিন বাজে গল্পের যে অবস্থা, আপনার কি এই সময় মনে হয় না যে আপনাকে আবার নিজের কলম তুলে নেওয়া উচিত আর কোন একটা ভালো গল্পের সিনেমা আপনার নিজের তরফ থেকে আবার প্রারম্ভ বা
একটা নতুন যুগের সূচনা আপনার করা উচিত। হ্যাঁ, দেখুন এটা তো একটা খুবই অহংকার আর ঔদ্ধত্যের ব্যাপার হয়ে যাবে আমি যদি এইভাবে ভাবি যে সিনেমার গল্পের পতন হচ্ছে, এবার আমি কলম তুলে সব ঠিক করে দেবো। আমি এত বড় কথা ভাবি না। কিন্তু হ্যাঁ, যেমন আপনি সিনেমা দেখেন, আমিও সিনেমা দেখি। এমন তো নয় যে শুধু লিখেই যাই। বর্তমানে সিনেমাতে যে গল্প তৈরি হয়, সাধারণত যেরকম গান দেখা যায়, আপনারও যেমন ভালো লাগে না, আমারও ভালো লাগে না। আহ আমি এটা অবশ্যই ভেবেছি যে এতদিন ধরে তো আমি শুধু গানই লিখে গেছি, অনেক বছর ধরে। অনেকদিন বাদে 'লক্ষ্য' বলে একটা সিনেমা আমি লিখেছি। আমার এটা ইচ্ছা যে এখন অন্তত আমি একটা স্ক্রিপ্ট অবশ্যই লিখব বছরে। আর ভালো লেখার চেষ্টা করব। সেটা কত ভালো হবে সেটার সিদ্ধান্ত অন্যদের হাতে, আপনাদের হাতে। আপনি এটা বলতে ভুলে গেছেন যে অনেক বছর বাদে যখন আপনি স্ক্রিপ্ট লিখলেন ওই লক্ষ্য ফিল্মের, সিনেমাটা বেশি দিন চলেনি কিন্তু। হ্যাঁ, ঠিক। এটা আপনি জিজ্ঞেস করেননি যে কতদিন চলেছে। আমি তো তাহলে সেটা উত্তর দিয়ে দিতাম, কারণ আপনার ব্যাপারে আমার এটাই মতামত যে আপনি সাফল্য ব্যর্থতাকে বেশি গুরুত্ব দেন না, স্ট্যান্ডার্ডকে দেন। তাই ভেবেছিলাম লক্ষ্য নিয়ে আপনি খুশি হবেন। আপনার কি এটা মনে হয়নি যে সময়ের আগে স্ক্রিপ্টে লেখা হয়ে গেছিল? জানি না। ফারহান ডিরেক্টর ছিল সিনেমাটার, ও খুব ভালো কাজ করেছে। অ্যাক্টর যারা ছিল তারা খুবই ভালো কাজ করেছে। ক্যামেরা ওয়ার্ক খুবই ভালো ছিল। তাই ওটা যদি সুপারহিট সিনেমা না হতে পারে, তাহলে কোথাও আমি হয়তো এমন কিছু লিখেছি যেটা মন ছুঁতে পারেনি। ব্যাপারটা মানে সেটা নিয়ে ভাবা উচিত। তাহলে তো এই ভাবার কাজটা ফারহানকে করতে হবে, পরের সিনেমাটা আপনাকে দিয়ে লেখাবে কিনা। হ্যাঁ, ঠিক, একদম ঠিক। আর আগে তো ও নিজেই লিখেছিল এবং খুব ভালো লিখেছিল। প্রতিটা যুগের সুপারহিট গানের পেছনে একটা পরিচিত নাম ছিল, সেটা জাভেদ আখতার। তাই আপনার মনে কোনো নিজের লেখা যেটা আপনি সবসময় মনে রাখতে চান, যেটা আপনি লিখেছেন সং, আপনার ফেভারিট সং? আমি আপনাকে একদম সত্যি কথা বলছি যে আমার কোনো গান আমার ফেভারিট গান নয়। ব্যাপারটা কি হয়, যখন আপনি একটা গান লেখেন আর ওতেই ডুবে থাকেন আর এরকম মানে মনে হয় যে ওটা ঠিকঠাক লিখেছেন, তখন ওটা ওই সময় খুব ভালো লাগে। রেকর্ডিং হয়, খুব উত্তেজনা হয়, ১-২ দিন পর্যন্ত ওটা মনে থাকে। তারপর অন্য একটা গান ইনভলভ হয়ে যায়। তারপর ওটা আবার ইম্পোর্টেন্ট হয়ে যায়। তো এখন এই মুহূর্তে যে গানটা আপনি লিখেছেন সেটা একটু বলে দিন। দেখুন, এখন তো এই গত সপ্তাহে সুনামি সম্পর্কিত একটা গান আমি লিখেছি। ওই গানটা লেখার সময় আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। जिंदगी पुकारती है, आओ हम तुम भी मिलके पुकारें। जिंदगी कब हारती है, आओ हम तुम भी दुख से न हारें। जख्म धरती के तन पर है कारी, कितने दिल हैं जो हमसे हैं भारी। दर्द की लहर है, जहर ही जहर है, आओ ये जहर मिलके उतारें। जिंदगी पुकारती है। জাভেদ আখতারের ওপর জনগণের মোকদ্দমা চলতে থাকবে একটা ব্রেকের পর। আপকি আদালতে আজ কাঠগড়ায় উপস্থিত রয়েছেন গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার জাভেদ আখতার। আপকি আদালতে জাভেদ আখতারের ওপরে অভিযোগ হলো যে ইনি হলেন অর্ধেকটাই পলিটিশিয়ান। আপনি অর্ধেক পলিটিশিয়ান, কারণ রিলাক্ট্যান্ট পলিটিশিয়ান। আপনি রাজনীতিতে আপনি এক পা এগোন আর দু পা পিছিয়ে যান। আপনি আমাকে রাজনীতিতে পা রাখতে কবে দেখেছেন? আমি দেখেছি আপনাকে ওয়েস্ট বেঙ্গলে ক্যাম্পেইন করতে। দেখুন, ডেমোক্রেসি যেটা আছে সেটা এই বেসিসে আছে যে প্রত্যেকটা জনগণ যারা রয়েছে তারা রাজনীতির সাথে যুক্ত। ভোট দেওয়া স্বয়ং একটা রাজনীতি। আপনি একটা পার্টিকে ভোট দেন, আরেকটা পার্টিকে দেন না। তাই পলিটিক্সে তো প্রত্যেকটা নাগরিকই যুক্ত আছে, তাদের থাকা উচিত। কখনো কখনো আপনার যখন মনে হয় যে কথা বলা দরকার আর আপনার যে গুডউইল এবং জনগণ আপনার উপরে যে কনফিডেন্স রেখেছে, আপনাকে ভালোবাসা দিয়েছে, তখন আপনার এটাই কর্তব্য যে যে কথাটা আপনি সত্য মনে করেছেন সেটা লোকজনেদের বলেছেন আর আমিও সেটাই করব। ভেতর থেকে চান রাজনীতি করতে, এক পা এগিয়ে রাখেন। না, দেখুন, ক্যাম্পেইনের রাজনীতির মানে অজুহাত যদি দিয়ে- এটা হয়, দেখুন, রাজনীতির মানে এটাই কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করা, যেটা আমি চাই না। আমি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন মানে আমি একজন নাগরিক যে চিন্তাও করে, সবকিছু দেখে এবং কথাও বলে। জাভেদ সাহেব, পলিটিক্যাল পার্টিতে আপনি এই জন্য জয়েন করেন না কারণ আপনাকে ওদের শৃঙ্খলায় থাকতে হবে। একদম ঠিক। আর ওদের সত্যিটা আমার সত্যি হয়ে দাঁড়াবে, এটা আমি চাই না। আমি তো সেটাই বলতে চাই যেটা আমি বিশ্বাস করি। আমার যদি কথাটা ভুল মনে হয় তাহলে আমি বলবো, আমার ঠিক মনে হলে ঠিক বলবো। আমি যদি কোনো পার্টির মধ্যে ঢুকে যাই তাহলে পার্টি বলবে যে এই ব্যাপারে বলো না, তাহলে আমাকে চুপ থাকতে হবে। সেটাই হবে না? তাহলে আপনি সুযোগ সন্ধানী। না, আজ না। এ ভালো, কাল ও ভালো। না, যেটা ঠিক, যে সময় যেটা ঠিক আপনি সেইটা বলুন। এখানে তো পলিটিক্যাল পার্টিতে বেশিরভাগ ওটাই চলে আসে, পলিটিক্যাল এক্সপিরিয়েন্স। আর এটা বলা ঠিক নয়। আমার তো কোনো ভয় নেই, আমি তো আর ভোট চাইতে যাব না। তাই আমার যেটা ইচ্ছে, যেটা ঠিক মনে হবে তাই বলে দেব।
যখন অটল বিহারী বাজপেয়ী সরকার তৈরি হয় সেই সময় আপনার ইন্টারভিউ দেখেছি, আপনি বলেছেন খুব ভালো একটা সরকার এরা আমি তো চালিয়ে কখনো এরকম যাচ্ছে। বলিনি। আপনি হ্যাঁ, আমাকে দেখান। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিজেপি পাওয়ারে আছে, 18টা পার্টি কোয়ালিশন সরকার আছে, হাউ ডু ইউ ফোরসি দ্য ফিউচার? উত্তরে আপনি কি বলেছেন একটু শুনে নিন। In all fairness, political adversaries of BJP have to admit that top party leadership extremely sensible. They are also politically very competent. So I don't think they will let this coalition fall apart very easily. আমি তো এটা বলিনি যে ওরা খুব ভালো মানুষ। আমি বলেছি এরা খুব সেনসিটিভ, আপনি সেন্সিবল। বলছেন যে এটা সেন্সিবল, Sensible, হ্যাঁ। কম্পোনেন্ট, আর কি বলবেন আপনি? দেখুন এরা পুরো সময়টা শাসনও করবে, উনি শাসন করেছিল। তাহলে আমি ভুলটা কি বললাম? আপনি Did I ওদের say that they are very good people? Did I say that their policies are right? I said they are competent. দেখুন আপনি Even a con man can be very competent. জাভেদ সাহেব, Even an শুনুন। outlaw can be very competent. Even a dishonest person can be very competent. A corrupt person can also be very competent. And an honest person can also be incompetent. এখন এখন আপনি এদের- আপনার শব্দের মারপ্যাচ ব্যবহার না, না, করছেন না, না, নিজেকে না। বাঁচানোর জন্য। আমি এটা বলছি না যে they are very good people. Have I praised them? Have I said that their policies are right? আমি ভেবেছিলাম আপনার সেই গোয়ালিয়রের সম্পর্কটা রয়েছে বাজপেয়ীজির সঙ্গে। সেটা তার জায়গায়, ওটা আলাদা ব্যাপার। ওটা একটা অন্য ব্যাপার। কিন্তু যেখানে পলিসিসের মানে কথা হচ্ছে, যেখানে ওনারও কথা হচ্ছে, সেখানে অবভিয়াসলি আমি তো কোনো কিছু লুকোইনি। আমি 2500 ইন্টারভিউতে টিভিতে বসে, খবরের কাগজে বসে, অটল বিহারী বাজপেয়ী সাহেব হোক, মানে এলকে আডবাণী সাহেব হোক, উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন, যখন হোম মিনিস্টার ছিলেন, ওনাদের নাম নিয়ে ওনাদের বিরুদ্ধে বলেছি, এবং গুজরাটের পরে তো ওই গোয়ালিয়রের সংযোগটাও আর নেই। কিন্তু জাভেদ সাহেব আপনাকে তো দু তরফ থেকে শোনানো হয়েছে। হোক সেটাতে, কে মাথা ঘামাচ্ছে? আমার কার থেকে কি নেওয়ার আছে বলুন? আমি তো আপনাকে মনে করাচ্ছি ওই মুসলিম নেতাদের কথা যারা আপনার ওপর অভিযোগ এনেছিল। এটা তো ওরা খুব ভালোই করেছিল। আমার সম্মান বেড়ে যায় এই ধরনের কথাতে। শোনান। ওরা বলেছিল যে জাভেদ আখতার and the so-called reformists have no moral right to speak about talaq. Did Akhtar marry according the Muslim personal law? He did a registered marriage in court. যদি উনি মুসলিম পার্সোনাল ল না মানেন, what right does he have to talk about reforms in the Muslim personal law? এখন এই কথার কি উত্তর দেব? উত্তর দেওয়ার মতো কোনো যোগ্য প্রশ্ন? মানে একটা মানুষ যে বলছে যে সাহেব যদি এই ধরনের একটা আইন আছে যার মধ্যে এরকম একটা লুপহোল হয়ে গেছে যে রাত 2টোর মধ্যে নিজের বউকে রাস্তায় বের করে দিতে পারে, এটাকে আটকাতে হবে, কিন্তু এতে কেউ রেগে যাচ্ছে, তাহলে কি সে এটার যোগ্য যে তার প্রশ্নের উত্তর দেব? এই কথাটার কি জবাব দেবেন যে উর্দু টাইমস বারবার আপনার বিরুদ্ধে প্রায় 20 জন মৌলবীর স্টেটমেন্ট এবং আর্টিকেল ছেপেছে, আর সবাই বলেছে যে জাভেদ আখতারকে কমিউনিজম ছেড়ে হ্যাঁ। সবার আগে আল্লাহর ওপর বিশ্বাস করা উচিত, তারপর ইসলাম নিয়ে কথা বলবে। দেখুন, আমি তো ইসলাম নিয়ে কথা বলি না। এই জন্য, কারণ যে জিনিসে আপনার বেশি অথরিটি না থাকে সেটা নিয়ে বলা উচিত নয়। আমি ধর্ম নিয়ে কথা বলি না। আমি তো শুধুমাত্র একটা কথা জানতে চাই, যে কিছু কথা আমি জিজ্ঞাসা করতে চাই আর কি। যেমন ধরুন মুসলিম মানে পার্সোনাল ল যেটা রয়েছে, সেখানে আজ পর্যন্ত এগ্রিকালচারাল প্রপার্টিতে মেয়েদের কোনো অধিকার নেই। এটা কি কোরআন ও ইসলাম অনুযায়ী রয়েছে? আমি জানতে চাই। এটার উত্তর আমাকে দিন। আমি এটা জানতে চাই যে বিয়ে সম্পর্কিত যে আইনগুলো আছে সেগুলো সিরিয়াতে, ইজিপ্টে, ইন্দোনেশিয়াতে, এমনকি এটা নিয়ে পাকিস্তান আর বাংলাদেশেও যে আইন তৈরি হয়েছে সেগুলো আমাদের দেশে কেন থাকতে পারে না? আর যদি না থাকতে পারে, আর যদি এটা ধর্মের বিরুদ্ধে হয়, তাহলে কি এই সমস্ত দেশ ধর্মত্যাগ করেছে? যদি ছেড়ে দেয় তাহলে বলে দাও, আমি মেনে নেব। আমি তো এত কিছু জানি না, কিন্তু ওরা যদি ধর্মের আওতায় থেকে এই রিফর্মগুলো করতে পারে, তাহলে এটা ভারতবর্ষে কেন হতে পারে না? ওদের শুধু এটাই বক্তব্য যে ধর্ম নিয়ে কথা বলার অধিকার শুধুমাত্র সেই সব লোকজনদের আছে যারা ধর্ম মেনে চলে, যারা ওই পথে ব্যাপারটা হাঁটে। তাহলে এরকম দাঁড়ালো যে আমি যদি বলি জাভেদ আখতারের ব্যাপারে কথা বলার অধিকার তারই আছে যে জাভেদ আখতারকে মানে, এটা আবার কিরকম কথা? আরে ব্যাপারটা ধর্ম নিয়ে নয়, আর ওরা ধর্মের আড়ালে গিয়ে লুকোয়। আমি কাউকে বলি না, সেটা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা শিখ হোক বা মুসলমান হোক, তুমি তোমার ধর্ম ত্যাগ করো বা নিজের ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করো, কিন্তু সত্যি তো এটাই যে তুমি যে কাজটা করছো সেটা ধর্ম বিরোধী কাজ। তোমার ধর্মে এটা নেই। তাই এই কারণে বেশিরভাগ, মানে একটা দুটো দেশ বাদ দিয়ে, সৌদি আরব, কুয়েতের মতন বিশ্বে প্রায় 50টা দেশ আছে মুসলিম কান্ট্রি, সেখানে এই লগুলো নেই যেগুলো ইন্ডিয়াতে আছে। আর এটা শুধুমাত্র কোনো মুসলিম পার্সোনাল লয়ের ব্যাপারে নয়। আমার এইটুকু অবজেকশন যে হিন্দু কোড বিলের ওপরেও আছে, যেখানে মেয়েদেরকে এবং মহিলাদেরকেও, স্ত্রীদেরকে সেই রাইট দেওয়া হয় না, যেটা দেওয়া উচিত। আপনার কি ভয় লাগে না যে হিন্দু ফান্ডামেন্টালিস্ট যারা আছে তাদের বিরুদ্ধেও বলেন,
মুসলিম ফান্ডামেন্টালিস্ট যারা আছে তাদের বিরুদ্ধে বলেন আপনি? এতে ভয় পাওয়ার কি আছে? যেটা সত্যি সেটা বলবো। আপনার কি মনে হয় না যে দুজনেই যদি রেগে যায় তাহলে যে কোনো এর সময়? থেকে ভালো কিছুই হতে পারে না। দেখুন, মানে আমার তো এটা মনে হয় যে হিন্দু ফান্ডামেন্টালিস্ট যদি আমার উপরে রেগে যায় এবং মুসলিম ফান্ডামেন্টালিস্ট আমার উপরে রেগে যায়, তাহলে যে আনন্দটা আমি পাই, যে খুশিটা আমি হই, খারাপ আমাকে খারাপ বলছে, এ তো খুবই ভালো ব্যাপার। আপনি সিনেমাতে এত ভালো শব্দের জাদুকর হয়ে উঠেছেন, আপনি কেন রাজনীতিতেও শব্দের সেই জাদু দেখান না? এটাই প্রশ্ন। দেখুন, রাজনীতিতে শব্দের জাদু দেখানোর মতন অনেক লোক আছে, কিন্তু এই যে জীবনটা রয়েছে, জগৎটা আছে, সেটা শব্দের জাদু দিয়ে চলে না। আমার দুঃখ এটাই যে আমাদের রাজনীতিতে সত্যি কথা বলার মানুষও আছে, কিন্তু সত্যি বলা লোকগুলো সাধারণত অর্ধেক সত্যি বলে, পুরোটা নয়। আমাদের পুরোপুরি সত্যি কথা বলা মানুষজনদের দরকার। তাই এটা দরকার নেই যে আপনি অর্ধেক রাজনীতির বদলে পুরোটাই করুন। না, আমি তো রাজনীতি করছিই না। আমি তো খুব সাধারণ একটা মানুষ এই ব্যাপারে। আমি তো একজন প্রফেশনাল, মানে আমাদের মতো লোকজনদের হতে প্রয়োজনই থাকতে পারে না আসার। আমি যখন দেখি যে কিছু জিনিস নিয়ে বলা হচ্ছে না, কিছু ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে না, তখন একজন সাধারণ মানুষকে উঠে বলতে হয়। জাভেদ সাহেব, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর লোক যারা শুধু এই জন্য পপুলার কারণ তাদের সিনেমায় দেখা যায়, একের পর এক রাজনীতির ময়দানে নামছে। ওদের রাজনীতিতে আসার ততটাই অধিকার আছে যতটা রজত শর্মার আছে। না হলে আপনি কথা দিন যে আপনি কখনো যাবেন না আমি রাজনীতিতে। কথা দিচ্ছি, হ্যাঁ? কখনো যাব না, কখনো না। এটা আমি আগেও এবার তো আপনি অবশ্যই লোকজনদের- যাবেন বলে মনে হচ্ছে। এত সহজে যে কথা দেয় সে রাজনীতিতে অবশ্যই যায়। কারণ অন্তত হ্যাঁ। আপনার মতো তো নয় যে পলিটিক্যাল পার্টির জন্য ক্যাম্পেইন করে ফিরে এসে বললেন আমি রাজনীতিতে নেই। তাতে কি হয়েছে? কালকে আপনি হয়তো বলবেন পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়েছে, এদিকে বলে রাজনীতি করে না। এটাও তো বলতে পারেন আপনি। ক্যাম্পেইন ক্যাম্পেইন করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে, যে স্যার আমার এই পার্টিটা পছন্দ। এটা দেখুন হতেই কি পারে। হবে, কাল কোন রাজনৈতিক দল হুম, আপনাকে রাজ্যসভায় পাঠাবে হুম। আর আপনি সহজেই সেখানে বসে পড়বেন। আমি মেম্বার কখনো হব না কোনো পার্টির। কিন্তু ওরা যদি আপনাকে রাজ্যসভায় পাঠায় তাহলে চলে যাবে। হ্যাঁ, চলে যাব, অবশ্যই যাব। আর যাব না কেন? এত বড় যে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে গিয়ে আমি সব কথা অবশ্যই বলবো যেগুলো আমি বলতে চাই। আর তাহলে ওখানে এটা বললে ভালোই, গোটা দেশে ছড়িয়ে পড়বে কথাগুলো। এখন দেখুন, আপনার প্রোগ্রাম যতজন মানুষ দেখছে, যে কথাগুলো আমি বলছি ওনারা শুনছেন, তাই আমার তো লাভ হবেই। আমার কথা অনেক লোকের কাছে পৌঁছচ্ছে, আর ওটা আপনার প্রোগ্রাম তো বড় প্ল্যাটফর্ম, আমি কেন যাব না? তাহলে এটাই ঠিক হলো, আপনি পার্লামেন্টে যাবেন আর আমি না যাব না, না। এরকম না, এরকম না, এরকম কিছু ঠিক হয়নি। এখন তো আপনি বললেন তাই আমি বললাম যে চলে যাব। রজতবাবু বলছেন যখন, কিন্তু এরকম কিছু নেই যে আমার পেছনে লোকজন পড়ে যাচ্ছে যে চলো। আজ পর্যন্ত আমাকে তো কেউ বলেনি এটা। কিন্তু এই প্রোগ্রামের পরে অবশ্যই অফার পাবেন। তাহলে ঠিক আছে, আপনাকে জানাবো আমি তাহলে। এই ছিল আপকে আদালতে আমাদের অভিযোগ জাভেদ আখতারের ওপর। ওনার উত্তর আমরা শুনেছি। এখন সময় আজকের মোকদ্দমা নিয়ে আজকের জাজ জাভেদ নাকভির রায়দানের। সমস্ত যুক্তি ও প্রমাণ শোনার পরে আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি যে জাভেদ আখতারের দ্রুত প্রতিক্রিয়া এবং শব্দের হেরফের যেটা করেছেন, সেটাতে আইনের পেশায় থাকা যে কেউ প্রভাবিত হতেই পারে আর মোকদ্দমা জিততেই পারে। কিন্তু ইনি নিজের ডিফেন্স যেটা করেছেন, খুবই জোরালোভাবে করেছেন, আর হয়তো তাতে একটা মেসেজও লুকিয়ে ছিল। হতে পারে যে কোনো কবি এনার জন্যই এটা বলেছেন। कि जाहिद तंग नज़र ने मुझे काफिर जाना और काफिर ये समझता है मुसलमान हूं मैं। কিন্তু তার সাথে জাভেদ সাহেবের সাথে আরও একটা জিনিস আছে, যে ওনার আড়ালে ওনার যে কলাত্মক মনোভাব আছে, ওনার যে লেগাসি আছে, যেখানে মজাজ আর জাভেদ এবং জানিস আর আখতারের মতন মানুষ ওনার পেছনে রয়েছে, তাই ওনাদের কাছ থেকে কিছু তো উনি চুরি করেছেন, যাকে প্ল্যাগিয়ারিজম বলা হয়। তাই আমি চাইব যে সব শেষে ওনার শাস্তি হলো এটাই, যে নিজের মামার কোনো একটা শের দিয়ে উনি এই প্রোগ্রামটা শেষ করুন। আমি মজাজ, যিনি আমার মামা ছিলেন, ওনার একটা কবিতা এখনো পর্যন্ত অন্ততপক্ষে ২-৩ হাজার অটোগ্রাফ বইতে লিখে ফেলেছি। ওনার ওই কবিতাটা লিখেছি, নিচে ওনার নামটা লিখে দিয়েছি যে এই কবিতাটা ওনার। আমি সেই কবিতাটাই আপনাকে শুনিয়ে দিচ্ছি।
ইরশাদ, আর এটা আপনাদের সবাইকে অ্যাড্রেস করছি এই কবিতাটা। उनका करम है उनकी मोहब्बत, उनका करम है उनकी मोहब्बत, क्या मेरे नगमे क्या मेरी हस्ती। सुभान अल्लाह। এই বিশ্বাস নিয়ে যে জাভেদ আখতার নিজের গান দিয়ে, নিজের ডায়লগ দিয়ে, নিজের স্ক্রিন প্লে দিয়ে জনতার মন জয় করে যাবেন, আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।